প্রিয়া, 1 কাপ গ্রিন টি দেবে প্লিজ? বৌমা, কাল তোমার বিয়ে হয়েছে আর তুমি স্নান না করেই আজকে রান্নাঘরে চলে এসেছো। নতুন বউয়ের অনেক কিছু নিয়ম কানুন থাকে, তা জানো? মা, এতে অসুবিধা কোথায়? আমি মায়ের বাড়িতেও এমন করতাম। সকালবেলা গ্রিন টি খাওয়া আমার অভ্যাস। বৌদি, এই তো তুমি কালকেই এ বাড়িতে এলে আর আজকে মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? আমি প্রথমেই রাহুলকে বলেছিলাম এসব প্রেম ট্রেম না করতে, কিন্তু কে শোনে। এই নাও গ্রিন টি। স্বপ্না আর রাহুলের লাভ ম্যারেজ হলেও তার শাশুড়ি আর ননদের স্বভাব ছিল খুবই খিটখিটে। স্বপ্না ভালো স্বভাবের মেয়ে হওয়াতে সম্পর্কে বেইমানি করা তার পছন্দ ছিল না। মা, পণ্ডিত মশাই আর বাকিরা কাল কখন খেতে আসছে? মা, ওরা কাল সকাল 11টাতেই চলে আসবে। তুই স্বপ্নাকে ডাক, যা। আমি ওকে সব বুঝিয়ে দিই কিভাবে সব রান্না করবে। হ্যাঁ মা, এক্ষুনি ডেকে আনছি। প্রিয়া স্বপ্নাকে ডাকতে যখন তার ঘরে যায় তখন স্বপ্না জামা কাপড় গোছাচ্ছিল। আর স্বপ্নার কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখে প্রিয়ার খুবই লোভ হয়। রাহুল, মনে আছে এই শাড়িটা তুমি আমাকে কিনে দিয়েছিলে? ভাবছি কালকের পুজোতে এটাই পরব। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগবে, এটাই পরো। বৌদি, ভিতরে আসবো? হ্যাঁ প্রিয়া, এসো না। জিজ্ঞাসা করছো কেন? বৌদি, মা ডাকছে, ওই কালকের পুজোর ব্যাপারে কিছু কথা বলবে। বৌদি, আমি ভাবছিলাম কালকের পুজোতে তোমার এই শাড়িটা পরবো। এটা দারুণ লাগছে। আমার এমন নেই। এই শাড়িটা, এটা তো তোমার দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরো। তুমি চলো, আমি আসছি। আর শাড়িটা তোমার সঙ্গে নিয়ে যাও, আলমারিতে রাখো। প্রিয়া ইচ্ছে করেই স্বপ্নার পছন্দের শাড়িটা পরতে চাইল। স্বপ্না, এটা তো তুমি পরবে বলে ঠিক করেছিলে, কিন্তু প্রিয়াকে দিয়ে দিচ্ছ। তাতে কি হয়েছে রাহুল? প্রিয়া আমার ছোট বোনের মতো, ও পরুক এই শাড়িটা। আরও প্রথমবার আমার কাছে কিছু চাইলো, আমি বারণ করতে পারি নাকি? আচ্ছা, আমি আসছি মায়ের সঙ্গে কথা বলে। এরপর স্বপ্নার শাশুড়ির কাছে গেলে, কালকে সব রান্না তুমিই করবে, মনে রেখো। পণ্ডিত মশাই আর বাকিরা অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন, তাই কারো যেন কোনো অসুবিধা না হয়। আর রান্না যেন খুবই সুস্বাদু হয়, মনে রেখো। মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আচ্ছা মা, সকালে যে পায়েসটা করেছিলাম কেমন লেগেছিল? ঠিকই ছিল, ঘিটা একটু বেশি হয়ে গেছিল। আচ্ছা, আমি একটু পাশের বাড়ি যাচ্ছি, মিষ্টি দিয়ে আসি। পরের দিন স্বপ্না যখন খুব মন দিয়ে রান্না করছিল তখন প্রিয়া স্বপ্নাকে আবার জ্বালাতন করার জন্য স্বপ্নার বেখেয়ালে তার রান্নায় লবণ মিশিয়ে দেয়। আর পণ্ডিত মশাই এলে সবাইকে খাবার খেতে দেওয়া হয়। পণ্ডিত মশাই, খাবারটা গ্রহণ করুন। বৌমা সব নিজের হাতে বানিয়েছে। খুব ভালো, ভোজন নিশ্চয়ই সুস্বাদুই হবে। এই বলে পণ্ডিত মশাই খাবারটা গালে দেওয়ার পরেই ফেলে দেয়। কি হলো পণ্ডিত মশাই, খাবার ভালো হয়নি? জানকী দেবী, যদি এই ধরনের রসিকতাই করাচ্ছিল তাহলে আমাদের না ডাকলেই পারতেন। আপনি খাবারটা খেয়েছেন, এতে নুন এতটাই অধিক যে মুখেই তোলা যাচ্ছে না। এ কেমন বউ ঘরে তুললেন, যে রান্না করার সঠিক পরিমাপটাই জানে না। ক্ষমা করবেন পণ্ডিত মশাই, মনে হয় বৌমা ভুল করে ফেলেছে। আমি আবার নতুন করে রান্না করছি। থাক থাক, অনেক হয়েছে, আমাদের আর খিদে নেই, এবার আমাদের অনুমতি দিন। জানো কি, পণ্ডিতজিকে দক্ষিণে দাও। পণ্ডিত মশাই আর তার সমস্ত সেবক সেখান থেকে চলে যায়। আর জানকী তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে স্বপ্নাকে বলে, স্বপ্না, আমি এটা আশা করিনি। পণ্ডিত মশাইয়ের কাছে আমাদেরকে অপমান করালে। তুমি রান্না করতে পারো না, এত লবণ দিয়েছ। তুমি জানো পণ্ডিত মশাই কত রেগে গিয়েছেন? মা, আমি তো রান্নাতে বেশি লবণ দিইনি, জানি না কিভাবে হলো। যেমন রান্না করি তেমনই করেছি। দাঁড়ান, আমি খেয়ে দেখছি। এই বলে স্বপ্না খাবার গালে দিয়ে দেখে তাতে প্রচণ্ড লবণ। কিন্তু এটা তো হওয়ারই ছিল, কারণ প্রিয়া খাবারে প্রচণ্ড লবণ মিশিয়েছিল। আর সত্যিটা কেউ জানত না বলে প্রিয়া মনে মনে হাসছিল। আরে হয়েছে তোমা, কখনো কখনো এরকম হয়ে যায়। এইটুকু ব্যাপারের জন্য এত শোনানোর কি আছে? স্বপ্না, তুমি ঘরে যাও, তুমি সকাল থেকে খুব ক্লান্ত। রাহুল ঠিকই বলেছে বৌমা, তুমি গিয়ে বিশ্রাম করো, বাকি কাজ প্রিয়া করে নেবে। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে মাথায় তুলে রাখো। একটু বকাঝকা করেছি তো তোমরা তো আমাকেই ভুল বুঝতে শুরু করেছো। আরে শ্বশুর বাড়িটা হলো একটা মন্দিরের মতো, যেখানে সব কাজ শ্রদ্ধার সঙ্গে করতে হয়, কিন্তু আজকালের বৌমা তা বোঝে কোথায়? মা, আমি দেখছি, তোমাকে একটু লুচি আর তরকারি দিচ্ছি। তরকারিটা আমি ঠিক করে নিই, বৌদি তো ঘরে চলে গেছে, সব আমাকেই করতে হবে। ওই জঘন্য লবণ দেওয়া খাবারটা আমি খাবোই না। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে আবার ওষুধ খেতে হবে। তুই আমাকে পায়েসের সঙ্গে একটু লুচি দে। স্বপ্না এখনো বিশ্বাসই করে উঠতে পারছিল না যে সে খাবারে এত লবণ দিয়েছে। এটা নিয়ে কিছুদিন সে খুবই চিন্তা করে। আর কিছুদিন পরেই আসে প্রিয়ার আশীর্বাদের অনুষ্ঠান। সেদিন
মা, টেনশন নিও না, 2 দিন বাদেই আশীর্বাদ, তাই আমি আজকেই পার্লারে গিয়ে সব কাজ করে নিই। ও সবের আমি কি জানি, আমি শুধু চাই যেন আশীর্বাদের দিন তোকে সবাই দেখতেই থাকে, বুঝলি? মা, তোমার মেয়েকে দেখতে তো এমনিতেও সুন্দর, তুমি দেখো আমাকে দারুণ লাগবে। আচ্ছা, আমি আসছি। ওই বান্ধবী ফোন করেছিল, বলল এক্ষুনি পার্লার খুলেছে। প্রিয়া, 2 দিন বাদেই তো তোমার আশীর্বাদ, আর এইসব ফেসিয়াল, ব্লিচ এসব করলে 4-5 দিন আগে করতে হয়, তাই এসব করে যদি তোমার মুখে কোনো র্যাশ বার হয় তখন তো সমস্যা হবে। দেখলে তো মা, যাওয়ার পথেই কেমন বাধা দিল, কি যেন একটা। বৌদি, তুমি নিজেকে ভীষণ স্মার্ট আর আমাদেরকে অশিক্ষিত ভাবো। আমিও জানি সবটা, আমার বান্ধবী নতুন পার্লার খুলেছে, ওই তো বললো আজকে আমি ফেসিয়াল করিয়ে নিতে পারবো, তাই তুমি ফালতু বকো না। এই বলে প্রিয়া তার বান্ধবীর থেকে ফেসিয়াল, ব্লিচ এসব করার জন্য চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর প্রিয়ার মুখে অ্যালার্জি বার হয়ে মুখ লাল হয়ে গেলে সবাই দেখে চিন্তায় পড়ে যায়। প্রিয়া কাঁদতে থাকে। প্রিয়া তোকে স্বপ্না বারণ করেছিল না, তাও তুই শুনলি না? থাক রাহুল, ওকে বকো না, যা হওয়ার হয়ে গেছে। প্রিয়া, আমার কাছে একটা সমাধান আছে, আমি এমন করে তোমার মেকআপ করে দেব কেউ দেখে কিছু বুঝতেই পারবে না। তুমি হয়তো জানো না, বিউটি পার্লারের কোর্সে আমার অনেক সার্টিফিকেট আছে। সত্যি বৌমা, তুমি পার্লারের কোর্স জানো? হ্যাঁ মা, আমার পার্লারের সমস্ত কোর্স কমপ্লিট। আসলে আমি ভেবেছিলাম প্রিয়া আমার থেকে ফেসিয়াল করাবে না, তাই প্রিয়া আমি তোমাকে সাজিয়ে দেব। এই বলে স্বপ্না প্রিয়াকে এত সুন্দর করে তৈরি করে যে প্রিয়ার মুখের সমস্ত দাগ ছোপ সব দূর হয়ে যায়। আর অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে পরের দিন প্রিয়া সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়। মা, আমি খুব ভুল করেছি, বৌদি তো খুবই ভালো। বৌদি, আই এম সরি বৌদি, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। ঠিক আছে প্রিয়া, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। কিন্তু সবসময় মনে রেখো, একটা মেয়ের কাছে তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটা মন্দিরের মতো। আমি এটা বলছি না যে সবাই পারফেক্ট হবে, সবার মধ্যেই কিছু না কিছু কমজোরি থাকে। আমিও হয়তো অনেক কিছু পারি না, তবে আমি চেষ্টা করি নিজের দিক থেকে সবটা ঠিক করে করার। তাই প্রিয়া, তুমিও শ্বশুর বাড়িতে গিয়ে খেয়াল রেখো যাতে তোমার দিক থেকে কোনো কমতি না থাকে। মা, আমার মা আমাকে এটাই শিখিয়েছিল যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তোমার মা একদম ঠিক কথাই বলেছে বৌমা, তুমি খুবই ভালো। প্রিয়া, তোর বৌদি খুবই ভালো কথা বলেছে। শ্বশুর বাড়িকে সবসময় মন্দিরের মতো ভাববি, কারণ তুই ভালোবাসা দিলে বদলে তুইও ভালোবাসা পাবি। আর আমিও আমার দুর্বলতা মেটানোর চেষ্টা করব। সকলেরই নিজের দুর্বলতাকে খুঁজে বের করা দরকার, তবেই সম্পর্ক সুন্দর হবে। প্রিয়া তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবার মুখেই খুশি ছিল। স্বপ্নার চেষ্টা সফল হয়েছিল, সে নিজের পরিশ্রমে শ্বশুরবাড়িতে তার সুন্দর একটা জায়গা করে নিয়েছিল। আর এই শিক্ষা সে প্রিয়াকেও দিয়েছিল। আরে দিদি, ঘরের বৌমার ভিতরে তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা বাস করে। নিজের পরিবারকে সুন্দর সুন্দর খাবার খাওয়ানো তো প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। ঠিকই বলেছেন দিদি, আজকালকার দিনে ঘরোয়া মেয়ে খুঁজে পাওয়া মানে গাধার মাথার শিং খুঁজে পাওয়ার মতোই অবস্থা। আরে আপনি আমাকেই দেখুন না, আমার ছেলে অর্ণব ইঞ্জিনিয়ার, 1 লাখ টাকা মাইনে ওর জন্যই মেয়ে খুঁজে পাচ্ছি না। ছেলের আমার এক কথা যে বিয়ে করলে বিদেশি মেয়েকেই বিয়ে করবে। সেই বিদেশি মেয়ে নাকি ওই যে কি একটা খাবার আছে না, কন্টিনেন্টাল খাবার, ওই খাবার বানাতে জানতে হবে। ছেলে আমার ওটাই খাবে। আর আপনি তো জানেনই, আজকালকার মেয়েরা দেশি খাবারই বানাতে জানে না, তার ওপর আবার বিদেশি খাবার। না না দিদি, সব মেয়ে একরকম হয় না। আমার সানভি তো সব রকমের রান্না করতে জানে, বিশেষ করে ওই বিদেশি কন্টিনেন্টাল খাবার। তবে তো তাড়াতাড়ি ওকে ডেকে পাঠান। এরপর উর্মিলা তার মেয়েকে ডাকতে ভেতরে গেল। দেখ মা সানভি, যেভাবেই হোক এই ইন্টারভিউটা ক্লিয়ার করে নে। অনেক বড় পার্টি এসেছে বিয়ের জন্য, ওদের বাড়িতে গাড়ি বাড়ি চাকর বাকর সব আছে। তুই ওদের বাড়িতে মহারানীর মতো থাকবি রে। আর আমি তো তোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছি তুই সব রকমের কন্টিনেন্টাল রান্না জানিস। মা, আমি তো সামান্য আলু পরোটা এগুলো ভালো করে বানাতে পারি না। পরোটা তৈরি করলে মনে হয় যেন শ্রীলঙ্কার ম্যাপ তৈরি করেছি, আর সেখানে কন্টিনেন্টাল খাবারের নামই তো আমি জানি না। আরে প্রথমে তুই ওই ইউটিউব দেখে রান্না করে নিবি, তারপর কন্টিনেন্টাল খাবার খেয়ে ওদের মন ভরে গেলে আর খেতে চাইবে না।
এমনিতেও ওই ইংরেজদের হাবিজাবি খাবার আমাদের মতো লোকে কি বেশি দিন খেতে পারে নাকি? ধুত, চল মা, তুই তাড়াতাড়ি সেজে গুজে আয়। রেডি হয়ে সানভি বাইরে চলে এলো, আর সেখানে অর্ণব আর ওর মায়ের সানভিকে খুব পছন্দ হলো। এরপর যখন কন্টিনেন্টাল খাবারের ব্যাপারে সানভিকে জিজ্ঞেস করলো, তখন সানভি তাদের বলল, কন্টিনেন্টাল খাবার? ওটা তো আমার বাহাতের কাজ। আর এই কথা শুনেই অর্ণবের মা বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর এরপর কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে হয়ে যায়। সানভি, তোমার হাতের কন্টিনেন্টাল রান্নার কথা তো আমরা সবাই শুনেছি, তা আজ কিছু ভালো বানিয়ে খাইয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। এরপর সানভি রান্নাঘরে গিয়ে ইউটিউব খুলে দেখতে দেখতে ভাবে, না না না, এদেরকে যদি ফেমাস কোনো খাবার রান্না করে খাওয়াই তাহলে এরা বুঝতে পারবে আমি ভালো করে কিছুই জানি না। একটা কাজ করি, ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে নিই, সেটাকে একটা নাম দিয়ে দেব। এই বলে সানভি ফ্রিজ খুলে ঝিঙে দেখতে পায়। এরপরে সানভি ওই কাঁচা ঝিঙেকে মশলা লাগিয়ে মাইক্রোওভেনে গ্রিল করতে দিয়ে দেয়। এরপর ওভেন থেকে বার করে দেখে যে ঝিঙেটা শক্ত হয়ে গেছে। হায় ভগবান, এটা কি হয়ে গেল? একটা কাজ করি, এর উপরে একটু কাসুন্দি আর একটু টমেটো সস দিয়ে দিই। দারুণ লাগবে। এরপর সানভি ফুল কনফিডেন্সে ওই খাবারটা টেবিলে রেখে কোনো একটা বাহানা করে কিচেনে চলে যায়, আর ওই ডিশ দেখে অর্ণবর মাকে বলল, ছি মা, এ আবার কি জিনিস? কি বাজে, মনে হচ্ছে লাল নীল সবজি ডেড বডি। ছি, এসব আমি খাবো না। আরে হতভাগা, চুপ কর তুই। জানিস তোর প্রশংসায় আমি কত রাগ আলাপ গেয়েছি? আমি বারে বারে ওকে বলেছি যে আমার ছেলে শুধু কন্টিনেন্টাল খায়, আর এখন যদি ও সত্যিটা জানতে পারে তাহলে ভাববে যে কোন ছোট লোকদের বাড়িতে এসে পড়েছি। বৌমা মনে হয় কোনো কন্টিনেন্টাল বানিয়েছে, তাই শুধু তুই প্রশংসাটা চালিয়ে যা। তা হয়তো তুমি ঠিকই বলছো মা, কিন্তু সত্যি বলতে এটা খুব বাজে খেতে। তখনই সানভি ওখানে চলে আসে। বাবা বৌমা, তুমি কি ভালো কন্টিনেন্টাল খাবার বানিয়েছো। এরকম খাবার তো আমি 5 স্টার হোটেলেও খাইনি, সত্যি বলছি। আরে বাহ, এই পোড়া ঝিঙেটা মায়ের এত পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ঠাকুর, তুমি বাঁচিয়ে নিয়েছো। সানভি, দারুণ হয়েছে গো। তাহলে তুমি কালকে বানিও ইটালিয়ান পাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বানাবো। অন্তত কিছু তো চেনা পরিচিত খাওয়া জুটবে। পরের দিন সানভি ইটালিয়ান পাস্তা বানানোর জন্য কিচেনে যায় আর ইউটিউব থেকে খুঁজতে থাকে। আরে, এইসব নাম দেখেই তোমার মাথাটা কেমন একটা ঘুরছে। মশলার নাম এইসব কেউ রাখে? আর এই লেটচুস আবার কি? সরাসরি বাঁধাকপি তো বলতে পারে। দূর, এইসব না। এবার আমি নিজের মতো করেই পাস্তা তৈরি করব। ইংরেজরা কি আসে নাকি আমাদের কাছে চিংড়ির মালাইকারি শিখতে? আমিও করব না। ওই দিনও এটাই হলো। সানভি তার পাস্তাতে হোয়াইট সসের পরিবর্তে কর্নফ্লেক্স আর অ্যারারুট মেশালো, আর সাথে মন ভরে লঙ্কা গুঁড়ো। ব্যাস, এমন লঙ্কার গুঁড়ো দিয়েছি যে আর কোনোদিন ওই ইটালিয়ান পাস্তা খেতে চাইবে না, আর কোনোদিন কন্টিনেন্টাল রান্নার কথাও আমাকে বলবে না। এরপর সানভি ওই পাস্তা নিয়ে বাইরে আসে। বাহ, পাস্তা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আজকে ইটালিয়ান না, আমি অন্তিম পাস্তা বানিয়েছি। আরে বৌমা, তুমি দাও দাও, অন্তিম পাস্তা হোক আর যাই হোক সব খেয়ে নেব। অর্ণব আর ওর মা ওই পাস্তা 2 চামচ খেয়েই ঝাল বলে 2 গ্লাস জল খেয়ে দেয়, আর পাস্তাটা তেতো বলে ওখান থেকে প্রাণপণে পালিয়ে যায়। আর এইভাবেই বাড়িতে রোজই চলতে থাকে নানা ধরনের অদ্ভুত খাবার বানানো, যেমন পনির সোহা ইত্যাদি। বৌমা, তোমার দিল্লির পিসি শাশুড়ি তার ছেলে আর মেয়েকে নিয়ে আসছে। তুমি রোজ আমাদের যেসব কন্টিনেন্টাল খাবারগুলো খেতে দাও ওগুলোই ওদের জন্য বানাবে। ও না আমাকে নিয়ে খুব মজা করত, বলতো যে আমরা নাকি চাল ডাল খেয়েই জীবন কাটিয়ে দেব। তাই সবাইকে আজকে দেখাতে হবে যে আমাদের বাড়িতেও না প্রত্যেক দিন নানা দেশের খাবার তৈরি হয়। মা, আমি বলছিলাম নর্মালি কিছু একটা রান্না করে দিই। সবাই ওই তেল ঝাল মশলার খাবার তো খায় না। না, তুমি ওদের জন্য ওই সব খাবারই বানাবে, কারণ ওদেরও তো জানতে হবে যে আমার বৌমা কত মডার্ন। আর হ্যাঁ, ওই পনির সোহা আর অন্তিম পাস্তা অবশ্যই বানাবে। সন্ধেবেলায় সব অতিথিরা চলে আসে। দিল্লির পিসি, ওনার মেয়ে, আর 7 বছর কানাডায় সেফের কাজ করা ওর ছেলে ময়ূখ। আর তারপর যখন সবাই রাতে একসঙ্গে বসে ডিনার করছিল, বাবা ময়ূখ, তুই তো একজন শেফ, কিন্তু আমার বৌমা তোর থেকেও বড় শেফ। আমার বৌমার হাতের পনির সোহা আর অন্তিম পাস্তা খেলে না তুই এর স্বাদ জন্মেও ভুলবি না। এই নে, খা। এরপর এক এক করে ওইসব ডিশ খেয়ে ময়ূখের তো মাথাই ঘুরে যায়, আরও রেগে গিয়ে বলে, ইস,
এবার থামো, কন্টিনেন্টালের নামে কি খাওয়াচ্ছ এসব? ছি, পুড়ে যাওয়া ঝিঙে, ছাই হয়ে যাওয়া পনির টিক্কা, এসব কন্টিনেন্টাল কেন? এসব ডাস্টবিনেন্টালও না। আমি তো বলি এসব কোনো খাবারই না। মানুষ কেন, কোনো ভিন গ্রহের এলিয়েনও এইসব বাজে খাবার খাবে না। আমি শেফ, তাই আমি বলতে পারি এটা কি দিয়ে বানানো হয়েছে। কি বৌমা, ময়ূক কি ঠিক বলছে? আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভেবেছিলাম ইউটিউব দেখে আমি রান্নাটা করে ফেলবো, কিন্তু সবটা গড়বড় হয়ে গেল। কিন্তু তোমরা তো আঙুল চেটে খাবার খেতে, তাই না? আঙুল চেটে না, উল্টে নাক বন্ধ করে আর আঙুল বাঁচিয়ে বাঁচিয়ে খেতাম। কারণ সত্যি বলতে এর আগে আমরা কোনোদিনও কন্টিনেন্টাল খাবার খাইনি। সত্যি বলছি গো। তার মানে তোমরা আমায় মিথ্যে বলেছো? হ্যাঁ বৌমা, তোমার মা যেমন বিয়ের জন্য মিথ্যে বলেছিল, আমিও তেমনি মিথ্যে বলেছি। আর তোমাদের এই মিথ্যে কথায় অন্তিম পাস্তা আমাদেরই হয়ে গেল। আর এই শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। Thanks for watching.